আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে আজকের রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে শক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তরের ধারণা, অরবিটালের শক্তির ক্রম, কিভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করে, কোন অরবিটালের শক্তি বেশি, কোন অরবিটালের কম, এই ধরনের ধারণা সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই শুরু করব ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মগুলো জেনে নিয়েছি, এখন আমরা জানবো এর কিছু ব্যতিক্রম নিয়ম। তাহলে ব্যতিক্রমগুলো কিভাবে হতে পারে, একটু যদি আমরা বইয়ের পড়াটা পড়ি, যে একই উপশক্তি স্তরে পি এবং ডি অরবিটালের অর্ধেক পূর্ণ P3 এবং D5 অথবা সম্পূর্ণভাবে পূর্ণ P6 D10 হলে সেই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়। অর্থাৎ পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে পূর্ণ অবস্থা হচ্ছে 6 এবং ডি অরবিটালে পূর্ণ অবস্থা হচ্ছে 10 এবং অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 3 এবং 5। এই শুধুমাত্র এই দুইটা অবস্থাতেই তারা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। এবং রসায়নের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে প্রতিটা মৌল, প্রতিটা যৌগ এবং যে কোনো ধরনের বিক্রিয়া সব কিছুর মূল উদ্দেশ্য হলো সুস্থিতিতে অর্জন করা, মানে স্থিতিশীল অবস্থায় উপনীত হওয়াই হলো প্রত্যেকটা মৌল যৌগর মূল উদ্দেশ্য। আর সেখানে আমার অরবিটাল হিসেবে পি সুস্থিত হয় দুইটা অবস্থায়, অর্ধপূর্ণ আর পূর্ণ। তো এরকম দেখা যায় আমি যখন ইলেকট্রন বিন্যাসগুলো করব তখন দেখা যায় এরকম আমি দুইটা নিয়মের ব্যতিক্রম পেতে পারি, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। ক্রোমিয়াম 24 এবং কপার 29, এই দুটোর ইলেকট্রন বিন্যাসে একটা ব্যতিক্রম পাওয়া যায়। তাহলে ব্যতিক্রমটা কিভাবে আমরা একটু যদি ইলেকট্রন বিন্যাসটা করে দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা আমার সাথে ইলেকট্রন বিন্যাসটা সবাই লিখো, যে ক্রোমিয়াম 24, তারপর তোমরা ইলেকট্রনগুলো বসাতে থাকো। আমি দুইটা ইলেকট্রন বিন্যাস লিখছি, কপার 29 আর ক্রোমিয়াম 24। 24 ইলেকট্রন বিন্যাসটা আগে লিখি। আমাদের প্রথম শক্তি স্তরে থাকে 1s, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 2s এবং 2p। কখনোই এই অরবিটালগুলো লেখার সময় মাঝখানে কমা চিহ্ন বা ফুল স্টপ এ ধরনের কোনো সাইন ইউজ করবে না। মাঝখানে মিনিমাম একটা ডিস্টেন্স রাখবে, তবে ডিস্টেন্সটা খুব বেশি হবে না, ঠিক আছে? পাশাপাশি লিখবে, যেমন 1s-এর পরে একটু ফাঁকা দিই। আমি শব্দ ইংরেজি ওয়ার্ড লিখতে গেলে আমি সেন্টেন্সে যেরকম ফাঁকা দিই ঠিক সেরকম ফাঁকা দিব, খুব বেশি ধরনের ফাঁকা দিব না, এবং কোনো ধরনের কমা, ফুল স্টপ, কোনো ধরনের সাইন এর মাঝখানে আমরা ব্যবহার করব না। এরপর আস তৃতীয় শক্তি স্তর 3s, 3p, 3d। এতটুকু পর্যন্ত লিখে রাখি, যেহেতু 24 ইলেকট্রন সংখ্যা আমার তৃতীয় শক্তি স্তর পর্যন্ত লাগবেই। তাহলে আমি একটা একটা করে ইলেকট্রন বসাতে থাকবো, আমার হাত থেকে ইলেকট্রন চলে যাবে। ধরো প্রথম শক্তি স্তর আমরা জানি এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, আমি 2 দিয়ে দিলাম। দ্বিতীয় শক্তি স্তরেও আবার 2, তৃতীয় পি অরবিটালে 6টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকে সর্বোচ্চ, এস আর পি মিলিয়ে, আর ওখানে এস। তাহলে আমার হাত থেকে চলে গেল 24 থেকে 8, 2, 10টা ইলেকট্রন চলে গেল। আমার হাতে থাকছে আর 14টা ইলেকট্রন। আমার অরবিটাল রয়েছে 3টা, এসে দিয়ে দিলাম 2টা, তাহলে হয়ে গেল 12টা। হাতে আছে আরও, মানে এসে 2টা দেওয়ার পরে হাতে আর 12টা ইলেকট্রন রয়েছে। তো পিতে দিয়ে দিলাম 6টা, এখন আমার হাতে থাকছে আর 6টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে নিয়ম অনুযায়ী আমি এই 6টা ইলেকট্রন এখানে দিতে পারি, তাই তো? 3ডিতে দিয়ে দেবো আমি সুন্দর করে, 6টা ইলেকট্রন 3ডিতে দিয়ে দেবো। কিন্তু 3ডিতে আমি 6টা ইলেকট্রন দিতে পারবো না। কেন দিতে পারবো না? ওই যে 3d এবং 4s পরপর রয়েছে, এই দুটার মধ্যে শক্তি যদি আমি চিন্তা করি, আমরা জানি ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটালে আগে, উচ্চ শক্তির অরবিটালে পরে। তাহলে এই দুটার শক্তি যদি আমি ক্যালকুলেশন করি, 3 L এর জন্য হচ্ছে 1, 4, আর এখানে হচ্ছে আমাদের মানটা যদি আমি সরাসরি বসাই, 4, S এর জন্য সবসময় হয় 0, 4, এই অবস্থায় আছে, ঠিক আছে? সরি, ডি অরবিটালের জন্য আমার এস এটার মানটা 2 হয়, ঠিক আছে? অর্থাৎ 3ডির জন্য আমার শক্তি স্তরের ক্ষেত্রে 3ডি অরবিটালের হচ্ছে 5 আর 4s-এর জন্য আমার হচ্ছে 4। আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটালে আগে যাবে, উচ্চ শক্তির অরবিটালে পরে যাবে। তাহলে নিয়ম অনুযায়ী আমার 4sটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, তাহলে 4sটা আমাকে সুন্দর করে লিখে ফেলতে হবে এবং 4s আমার ইলেকট্রন দিয়ে দেয়। হাতে আছে 6টা ইলেকট্রন, তাহলে 4s আমি সুন্দরভাবে 2টা ইলেকট্রন দিয়ে দিতে পারি। 2টা ইলেকট্রন দিয়ে থাকে, হাতে 4টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে যদি আমি 2 দিই তাহলে আমাকে D4 দিতে হবে। এই হলো আমার স্বাভাবিক নিয়ম।
তাহলে আমরা আগেই বলে নিয়েছি ব্যতিক্রম, তাহলে এখানে ব্যতিক্রমটা কোথায় হবে? ব্যতিক্রমটা হবে আমি এখানে 2টা দেওয়ার কথা, আমি 2টা না দিয়ে 1টা দিব, আর বাকি 5টা ইলেকট্রনই আমি এখানে দিব। কেন করলাম এই জিনিসটা? এই জিনিসটা করার একমাত্র কারণ হলো ডি অরবিটাল 5 এবং 10 এই অবস্থায় স্থিতিশীল থাকে বেশি, কিন্তু ডি অরবিটাল 4 এবং 9 এই অবস্থায় স্থিতিশীল থাকে না, এবং সেই সাথে এই দুটো অবস্থা কখনোই অস্তিত্ব পায় না। ঠিক তেমনিভাবে কপারের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, সবাই খেয়াল করো, কপার ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে 2s 2p 3s 3p 3d 4s পর্যন্ত লিখে রাখি, কারণ এখানেও লাগবে। 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, 6টা, 10টা চলে গেল, 10টা থেকে এখানে আরও 2টা দিয়ে দিলাম, 10টা 12টা, 6টা, তাহলে 18টা। 18টার পরে আমার হাতে ইলেকট্রন আছে, এখন 18টা দিয়ে দিয়েছি, হাতে আমার 11টা ইলেকট্রন আছে। তো 11টা ইলেকট্রনের মধ্যে এখন কি করব? 4s 2টা দিব, 4s 2টা দিলে নিয়ম অনুযায়ী 4s 2টা দেওয়ার কথা, 3dতে বাকি 9টা দেওয়ার কথা, কিন্তু এখন নিয়মের ব্যতিক্রম, কারণ এখানেও ডি অরবিটাল এখন পূর্ণ অর্ধপূর্ণর মাঝখানে। খেয়াল করতে হবে D9 বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, তাহলে আমি D9 বানানো যাবে না, তাহলে আমাকে D10 বানাতে হবে, D10 বানাতে হবে, না হলে D8 বানাতে হবে। তো D8 আমি কীভাবে বানাবো? যদি এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিই, এটা কোনো সময় D8 হবে না, তাহলে কী করতে হবে? এখানে 1টা ইলেকট্রন দিব, আর বাকি 10টা ইলেকট্রন চলে আসবে এখানে, এবং এটাকে আমি D9 হতে দিলাম না, আর D8 আমার পক্ষে বানানো সম্ভব না। তাহলে এই অবস্থায় আমার কপার ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম এবং ক্রোমিয়ামেরটা ব্যতিক্রম। এই দুটো ইলেকট্রন বিন্যাস তোমরা যেটা করবে, খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার সময় ইলেকট্রন বিন্যাসটা কোনোভাবেই ভুল না হয়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেন এই ব্যতিক্রমটা হচ্ছে এই ব্যাখ্যাটা চাওয়া হয়, এবং কখনো কখনো ইলেকট্রন বিন্যাসটাও লিখতে চাওয়া হয়। এটা খুব ভালোভাবে পড়বে। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। এখন প্রোটন সংখ্যা কী, ভর সংখ্যা কী, নিউট্রন সংখ্যা কী যদি আমরা বলতে চাই, তাহলে আবার আগের পড়াগুলোকে একটু রিকল করতে হয়। যে ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, এবং এটা থাকে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এবং পরমাণুর 3টা স্থায়ী কণিকার মধ্যে আমাদের যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা কণিকার মধ্যে ইলেকট্রনটাকে আমরা পাচ্ছি পরমাণুর কক্ষপথে, এবং প্রোটন এবং নিউট্রনকে আমরা পাচ্ছি পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এখন যদি কোনো কতগুলো পরমাণুর এরকম হয় যে তাদের প্রোটন সংখ্যাগুলো সবগুলো সমান, যে প্রোটন সংখ্যা 1 1 1 1 1, কিন্তু তাদের ভর সংখ্যাগুলো আলাদা, ভর সংখ্যা কোনোটার 1, কোনোটার 2, কোনোটার 3, তাহলে এই ধরনের বৈশিষ্ট্য সম্বন্ধিত একই মৌলের যেই পরমাণুগুলোকে আমরা পাবো, তাদেরকে একসাথে আমরা একটা নির্দিষ্ট নাম দিব, সেটা হলো আইসোটোপ। এবং এরকম একটা উদাহরণ পাই আমরা, যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রোজেন 1 2 3 4 5 6। এবং খেয়াল রাখবে পরমাণুর একদম মাথায় বাম দিকে উপরে যে সংখ্যাটা লেখা থাকে সেটা সবসময় আমাদের ভর সংখ্যা হিসেবে পরিচিত, আর যদি নিচের দিকে নিচে বাম দিকে নিচে যখন লেখা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নির্দেশ করবে। তাহলে হাইড্রোজেনের আইসোটোপগুলোকে যদি আমরা একটু চেনার চেষ্টা করি, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে আমাদের 3টি, যেটা প্রাকৃতিক আইসোটোপ নামে পরিচিত, মানে হচ্ছে আমরা প্রকৃতিতে পাওয়া যায়, এই কারণে প্রাকৃতিক আইসোটোপ বলা হচ্ছে। হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের সংকেতগুলোর দিকে খেয়াল করো, আমি বলেছিলাম যে প্রতীকের বাম দিকে নিচে যেটা লেখা থাকে সেটা সবসময় পারমাণবিক সংখ্যা বা বড় হাতের জেড দিয়ে প্রকাশ করা হয়। একদম মাথায় যেটা থাকছে সেটা হচ্ছে ভর সংখ্যা বা এ দিয়ে প্রকাশ পায়, অ্যাটমিক মাস, আর জেড হলো আমাদের সেই প্রোটন সংখ্যা বা পি দিয়েও প্রকাশ করা যায়। এবার দেখো প্রত্যেকটার মাথায় 1 2 3, অর্থাৎ প্রত্যেকটার মাথার ভর সংখ্যা আলাদা। এবার দেখো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি ঠিক আছে কিনা, 1 1 1, এটা সংখ্যার সাথে মিলে যাচ্ছে। এবং এখানে হাইড্রোজেনকে আমি ডি দিয়ে এবং এখানের হাইড্রোজেনকে টি দিয়ে, অর্থাৎ নাম অনুযায়ী, যে প্রোটিয়ামকে এইচ দিয়ে, ডিউটেরিয়ামকে ডি দিয়ে, টি দিয়ে। প্রোটন সংখ্যা জেড সবারই 1 1, ভর সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে নিউট্রন সংখ্যা কীভাবে পাবো? নিউট্রন সংখ্যা পাবো ভর সংখ্যা থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই, আর ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা থেকে যদি নিউট্রন সংখ্যা
প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে থাকবে শুধু আমাদের নিউট্রন সংখ্যা। যেমন প্রোটিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়ামে 1 এবং ট্রিটিয়ামে 2। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝি? পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর অনেকটা একই রকম, কারণ পরমাণুগুলোর একদম সত্যিকারের ওয়েটটা আমাদের পক্ষে নেওয়া কখনোই সম্ভব হয় না। আমরা কোনো না কোনো কিছুর সাপেক্ষে ওজনটা নিয়ে থাকি। যে যদি আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড ওজন নিই যে এই পরমাণুটার এই ওজন হয়, তাহলে এর সাথে তুলনা করে এটা কত গুণ ভারী, কত গুণ কম ভারী, এইভাবে তুলনা করে আমরা একটা ওজন বের করা হয়। এ কারণে এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে আগে এই ভরগুলো এতটাই কম ছিল যে এগুলা বের করা অনেক সমস্যা ছিল। এই কারণে কার্বন 12 আইসোটোপে, কার্বনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 12, কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশকে একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভরটাকে মাপা হয়েছে। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 অংশের একটা মান রয়েছে, সেটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 অংশের মানটা হচ্ছে 1.66 × 10⁻24। তাহলে ওখান থেকে আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা কীভাবে হিসাব করব হচ্ছে যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে বের করতে বলা হয়, তাহলে অবশ্যই তোমাকে প্রশ্নে মৌলের পরমাণুর ভরটা দেওয়া থাকে। তোমাকে যেই মৌলেরই হোক আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে, তোমাকে প্রশ্নে বলে দিবে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে একটা মান থাকবে, তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর একটা মান দেওয়া থাকবে, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে সূত্রে বসে আমরা খুব সুন্দরভাবে বের করতে পারবো। চলো এবার একটা অঙ্ক দেখে ফেলি। অঙ্কের প্রশ্নটা দেখো যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 × 10⁻23 গ্রাম দেওয়া আছে। তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে হিসাব করব? পরমাণুর ভরকে ভাগ দিতে হবে কার্বন 12 আইসোটোপের 12 অংশ দিয়ে, যেটার একটা নির্দিষ্ট মান হচ্ছে 1.66 × 10⁻24। সায়েন্টিফিক ক্যালকুলেটরে ব্যবহার করে আমরা উত্তরটা পাবো 27। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে এখানে একটা সতর্কতা বানিয়ে বলে দিই যে কখনোই কোনো জিনিসকে ক্যালকুলেটরে যখন ভাগ করতে যাবে, ভাগের টার্মটাকে সেটা 1 হোক 2 হোক যত ক্ষুদ্র সংখ্যাই হোক, গুণ অবস্থায় যদি কিছু থাকে, দেখো নিচে কিন্তু শুধু একটা সংখ্যা না, একটা গুণ অবস্থায় একটা বড় একটা সংখ্যা রয়েছে এবং গুণ অবস্থা 1.66 × 10⁻24। তো দেখা যায় ক্যালকুলেটারে যদি তুমি ডাইরেক্ট ভাগ দিয়ে দাও, তাহলে ক্যালকুলেটার অঙ্কটার উত্তরটা যেটা দিবে সেটা তোমার কখনোই মিলবে না, ভুল আসবে। তাহলে কি করতে হবে? উপরের অংশটাকে লবে যেটা আছে সেটা লিখে ভাগ দিতে হবে, দেওয়ার শুরুতেই তোমাকে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপর ভাগটা করতে হবে, তাহলে আর তোমার অঙ্কটা ভুল হবে না। না হলে অঙ্কটা ভুল হয়ে যাবে, উত্তর মিলবে না। এবার আসো আরেক ধরনের অঙ্কের ক্ষেত্রে বইয়ে যেটা আছে যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় পারমাণবিক ভর আপেক্ষিক ভর কীভাবে হিসাব করবো। আইসোটোপের শতকরা মান দেওয়া থাকবে এবং মৌলের গড় পারমাণবিক ভর হিসাব করতে হবে। এখানে 3টা ধাপের কথা আছে, তোমরা 3টা ধাপ একটু পড়ে দেখো। যে প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আইসোটোপের অবশ্যই একটা ভর সংখ্যা থাকবে এবং প্রশ্নে তাদের আইসোটোপের শতকরা পরিমাণগুলো দেওয়া থাকবে, এগুলা পারস্পরিক গুণ দিতে হবে। প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে। আইসোটোপ মানেই হচ্ছে একাধিক, তাহলে 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে। এই প্রত্যেকটাকে ভরের সাথে শতকরার সংযুক্তি দিয়ে গুণ করার পরে প্রত্যেকটা গুণফলকে আলাদা করে যোগ করতে হবে। সবগুলো একসাথে যোগ করবো আলাদা আলাদা গুণ করে। প্রাপ্ত যোগফলকে 100 দিয়ে ভাগ করলেই আমি ওই মৌলের পারমাণবিক ভর হিসেবে, যদি সূত্র হিসেবে প্রকাশ করি যে কোনো একটা মৌল রয়েছে, সেই মৌলের 2টা আইসোটোপ রয়েছে, এর আইসোটোপের একটার ভর সংখ্যা হচ্ছে পি আর আরেকটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে কিউ, এবং পি যে আইসোটোপটা রয়েছে তার শতকরা পরিমাণ হচ্ছে এম, আর কিউ যে আইসোটোপটা রয়েছে তার শতকরা পরিমাণ হচ্ছে এন। তাহলে পি ইন্টু এম, পি এর সাথে পি ভর সংখ্যার আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এম, এই দুটো গুণ হবে। কিউর সাথে এন গুণ হবে কিউ আইসোটোপের ভর সংখ্যা এবং তার শতকরা সংযুক্তি, এবং গুণ করার পরে এই দুটোকে যখন আমি যোগ করব, প্রাপ্ত গুণফলকে যোগ করলাম, ধাপ 2। 3 নাম্বার ধাপে হচ্ছে এই প্রাপ্ত গুণফলকে আমি 100 দিয়ে ভাগ করব, তাহলেই আমি গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব।
এখানে দেখো ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে। প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যাচ্ছে, 35 ক্লোরিন এবং 7 ক্লোরিন। 35 ক্লোরিনের শতকরা পরিমাণ হচ্ছে 75, 37 ক্লোরিনের শতকরা পরিমাণ হচ্ছে 25। তাহলে কি করতে হবে এখন? 35 ক্লোরিনের সাথে 75 গুণ করতে হবে, করলাম। 37 ক্লোরিনের সাথে গুণ করতে হবে 25, গুণ করা হলো এবং প্রাপ্ত গুণফলকে 100 দিয়ে ভাগ করে আমি ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 পাবো এবং এর কোনো একক থাকবে না। খেয়াল করো, কারণ এটা হচ্ছে একটা অনুপাত, এর কোনো একক গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সাধারণত কোনো একক থাকে না। আপেক্ষিক পারমাণবিক ভরের আরেকটা নিয়মের অঙ্ক থাকে আমাদের, যেটা পরীক্ষায় আসে। প্রথম যে নিয়মটা দেখলাম সেটা খুবই সোজা, সহজে আমরা করে ফেলতে পারবো, সূত্রে শুধু বসিয়ে দেবো। আর এই নিয়মের অঙ্কটার ক্ষেত্রে তোমাকে শতকরা সংযুক্তিটা দেয়া থাকবে না, বের করতে হবে। যেমন প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 63 কপার, 65 কপার। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5, যেটা আমরা আগের অঙ্কে ক্লোরিনের ক্ষেত্রে বের করে নিয়েছিলাম। এখন সেটার মান দেওয়া আছে, তোমাকে যেটা করতে হবে শতকরা সংযুক্তি বের করতে হবে। তাহলে ধরে নিতে হবে কপারের যে কোনো একটা, যে 63 কপারের শতকরা পরিমাণ হচ্ছে X% এবং প্রকৃতিতে প্রাপ্ত 65 কপারের শতকরা পরিমাণ হচ্ছে 100-X। কেন 100-X ধরলাম? দুইটা আইসোটোপের, সেটা হাইড্রোজেন হোক, কপার হোক, যে কোনো ধরনের আইসোটোপের প্রকৃতিতে যে সংযুক্তিটা পাওয়া যায়, সংযুক্তিতে দেখা যায় যে প্রতিটা আইসোটোপের আমাদের যে শতকরা সংযুক্তি থাকে সেটা সবসময় 100 থাকে। দেখো ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু আমরা পেয়েছিলাম 75-25 মিলে 100। ঠিক তেমনিভাবে আমাকে ধরিয়ে নিতে হবে কপারের এই দুটো আইসোটোপের শতকরা সংযুক্তি 100, তার মধ্যে একটা যদি X হয় তাহলে আরেকটা হবে 100-X। তাহলে এবার সূত্রে কপারের যেহেতু আমি ভর জানি না, 63 শতকরা সংযুক্তি জানি না X, তাহলে 63-র সাথে 63 শতকরা সংযুক্তি গুণ, 65-এর সাথে 65-এর শতকরা সংযুক্তি গুণ, গুণফলকে 100 দিয়ে ভাগ। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভরের একটা মান আছে, সেটা হচ্ছে 63.5। সেটা বসিয়ে বীজগণিতের নিয়ম অনুযায়ী অঙ্কটা করে আমি X এর মান পাবো 75 এবং 100-75 পাবো 25। এভাবে করে দুই ধরনের নিয়মের অঙ্ক আসতে পারে। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের 3টা ধাপে অঙ্কটা করতে হবে। দুই ধরনের নিয়ম, দুইটাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরীক্ষায় এই দুইটা অঙ্ক হুবহু আসতে পারে, অথবা ক্লোরিন এবং কপারের জায়গায় অন্য কোনো মৌল দিয়েও অঙ্কটা আসতে পারে। এবার আসো ছোট্ট একটা টার্ম, যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর আমরা কিভাবে হিসাব করব। আমি আগেই বলে নিয়েছি যে কোনো পরমাণুর ভরই, এটা মানে একদম মানে নিশ্চিতভাবে জানা যে এটাই এই পরমাণুর ভর, এমনটা এখন পর্যন্ত হয়নি। তাহলে পরমাণুর ভরগুলো যদি আপেক্ষিক হয়, তাহলে অনেকগুলো পরমাণু মিলে যে অণুটা তৈরি হলো, যে যৌগটা তৈরি হলো, সেই যৌগটার আণবিক ভরটা বা যেই অণুটার আণবিক ভরটাও অবশ্যই আপেক্ষিকই হবে। তাহলে সালফার, যেমন সালফারিক অ্যাসিড, হাইড্রোজেন, আমরা যদি বলি এদের আপেক্ষিক পারমাণবিক ভর যদি 1 হয়, তাহলে আপেক্ষিক আণবিক ভর কত হবে? 1/2। সালফারিক অ্যাসিডের যদি প্রত্যেকটার আপেক্ষিক পারমাণবিক ভর, যেমন হচ্ছে দেখো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণু 1, সালফারের হচ্ছে আমাদের 32, পরমাণুর সংখ্যা 1, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আমাদের 16টা, পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। তাহলে সালফারিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 1/2, 32 × 1, 16 × 4, 16 অক্সিজেন 4টা, সালফার একটাই ছিল, হাইড্রোজেন 2টা, শেষ পর্যন্ত 98। শুধু উত্তরে লিখতে হবে যে এটা আপেক্ষিক আণবিক ভর। প্রশ্নে যদি আপেক্ষিক আণবিক ভর চাওয়া হয়, তোমার উত্তরটাও অবশ্যই লিখবে যে সালফারিক অ্যাসিডের আপেক্ষিক, তখন আণবিক ভর লিখলে হয়তো নাম্বার পরীক্ষক কেটে দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা খেয়াল করে এই প্রশ্নগুলো উত্তর দিবে। এটা খুবই সোজা, আশা করি তোমরা সবাই পারবে। এবার আমাদের এই অধ্যায়ের একদম সর্বশেষ আলোচনা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তার ব্যবহার। এখান থেকে জানতে হবে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে যেসব আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন ধরনের রশ্মি বের হয়, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি তাদের নির্গত হয়, তাদেরকে আমরা বলতে পারি তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পর্যন্ত 3000 সংখ্যকের থেকে বেশি তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে জানা গিয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, যেটি সভ্যতা করা মানে আমাদের পক্ষে অনেকটা দুঃসাধ্য ছিল অনেক কিছু। বর্তমানে দেখা যায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, খাদ্য এবং বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয় সহ অনেক কিছুতেই আমরা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করতে পারি। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারের মাধ্যমে আমি চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি সাধন হয়েছে, সেই সাথে আমাদের গবেষণা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে,
তারপর আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নয়ন সাধিত হয়েছে সেটা সম্পর্কে এখানে ছোট্ট কিছু আলোচনা দেওয়া আছে। চিকিৎসা ক্ষেত্রে তাহলে কিভাবে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের উন্নয়ন করলো সেটা দেখো, রোগ নির্ণয় করতে এবং সেই সাথে রোগ নিরাময়। তাহলে এখান থেকে প্রশ্ন আসে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, সেক্ষেত্রে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় দুটো সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে হবে। আর যখন রোগ নির্ণয় চাপে তখন রোগ নির্ণয়ের ব্যাখ্যা দিতে হবে, আর নিরাময় চাইলে নিরাময়ের ব্যাখ্যা দিতে হবে। দুইটা ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা, দুটো কখনো মিলিয়ে ফেলবে না। এরপরে আসো কৃষিক্ষেত্রে ব্যবহার। কৃষিক্ষেত্রে দেখা যায় আইসোটোপের বা কী কী ফসলের পুষ্টির জন্য কী কী আইসোটোপের দরকার, বা কী প্রজাতির সার দরকার, কোনো ধরনের সমস্যা হলে যে ফসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে বা এটা আমি কীভাবে বুঝবো, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, এইসব কাজে আমাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে আমাদের ফসলের মান উন্নয়নের ক্ষেত্রে, তারপর রয়েছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কীভাবে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত হয়। বাংলাদেশে একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র রয়েছে রূপপুরে বা পাবনা জেলার রূপপুরে, সেখানে কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। তোমরা যেটা করবে, এই অধ্যায়ের যে আলোচনাগুলো ছিল এই সবগুলো মিলিয়ে তোমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। যেহেতু তোমাদের এটা এই নবম শ্রেণীর প্রথম মূল্যায়ন, তাহলে আমরা অনুশীলনীর আলোচনার মধ্যে এবং বইয়ের ভিতরে আলোচনা থেকে সীমাবদ্ধ রাখবো। তাহলে তোমরা বইটা খুব ভালোভাবে পড়বে অবজেক্টিভের জন্য, এবং সৃজনশীল অংশটা তোমরা অনুশীলনী থেকেই খুব ভালোভাবে পড়বে, অবজেক্টিভগুলোও ভালোভাবে পড়বে, ভেতরটা পড়বে, অনুশীলনও করবে, এবং অনুশীলনী এবং বইয়ের ভেতর কোনো অংশই বাদ দিবে না। এর বাড়তি কঠিন করে চিন্তা করে কোনো কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? যতটুকু বুঝতে পারছো ততটুকুর মধ্যেই তোমাদের সিলেবাস থাকবে এবং প্রশ্ন খুবই সোজা হবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আমরা এর পরের ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম।